এভরিওয়ান ওয়েলকাম, গুড মর্নিং। সবাই দেখছিলেন কি দুর্দান্ত কয়েকটি ম্যাচ আমরা দেখছিলাম। একদিকে টেক্সাসে পর্তুগালের গোল বন্যা, অন্যদিকে বস্টনে ঘানার শক্ত প্রাচীর ইংল্যান্ডকে আটকে দেওয়ার কিছুক্ষণ আগেই তো আমরা দেখছিলাম গুয়াদালাহারায় কি চমৎকারভাবে ম্যাচটি জিতে নিল কলম্বিয়া। আর মাঝে ক্রোয়েশিয়া জয় আমরা দেখেছি ক্যানাডাতে। তার মানে উত্তর আমেরিকা জুড়েই কিন্তু ছিল ফুটবলের এক অন্যরকম আমেজ এবং দারুণ সব ম্যাচ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান, ডি বক্স অনুষ্ঠানে সময় টেলিভিশনের পর্দায়, যেখানে সরাসরি ম্যাচগুলো আপনারা দেখছিলেন। আর এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, স্পোর্টস এডিটর অফ আমার দেশ, এম কায়সার। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য শো। হাউ আর ইউ? শুভ সকাল নীল। ইউ আর ভেরি হ্যাপি মনে হচ্ছে, বিকজ ফাইনালি CR7 ইজ ব্যাক। অবশ্যই অবশ্যই হি ইজ দ্য হিরো, কোনো সন্দেহ নেই। এবং একটা কিভাবে সমালোচনার জবাব দিতে হবে সেটা সে খুব ভালোভাবে জানতো। দেখুন, একটা এই বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি যখন, তখন তাকে কিন্তু আপনার বলা হচ্ছিল যে তিনি খুব সম্ভবত গোল্ডেন বুটের দাবিদার হবেন। আপনি মেসি, এমবাপ্পে, হালান্ড, এদের সাথে, হ্যারি কেন, এদের সাথে তিনি হয়তো একটা তুলনায় যাবেন। কিন্তু প্রথম ম্যাচে তিনি তার একদম নিষ্প্রভ পারফরমেন্সের পর প্রচুর সমালোচনা হয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রচুর সমালোচনা হয়েছে, মিডিয়ায় হয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ায় হয়েছে, তার দল থেকে এই সমালোচনাটা হয়েছে, গ্যালারি থেকে সমালোচনা হয়েছে। সবকিছু মিলে বলা হচ্ছিল যে 40 বছর বয়স হয়ে গিয়েছে রোনালদো, বোধহয় আর 41 বছর, আমি একটু কম বলেছি। হ্যাঁ, রোনালদো হয়তো আর বোধহয় আপনার এই দলের সঙ্গে যান না, সেই ধার হয়তো নেই, আর এই দলের সঙ্গে সম্ভবত যান না। এবং গোল কয়েকটা মিসও করেছিলেন। তো সেই ম্যাচটা তার একেবারে পুরোপুরি নিষ্প্রভ একটা ম্যাচ হয়েছিল। জবাব দেওয়ার অনেক কিছু ছিল, বাট তিনি যেভাবে যে কায়দায় জবাব দিয়েছেন তাকে বলা যেতে পারে যে হি ইজ ব্যাক উইথ এ ব্যাং। এভাবেই জবাব দিতে হয়। আপনি মুখে জবাব দেওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার জবাবটা হবে খেলার মাঠে পারফরমেন্স দিয়ে, এবং সেটা তিনি করে দেখিয়েছেন দুর্দান্ত কায়দায়। হ্যাট্রিক হয়ে যেত, সুযোগটা মিস করেছেন, তারপরও দুটো গোল করেছেন। এবং যে দুটো গোল করেছেন, যে কায়দায় গোল করেছেন, সেটা আরেকবার জানান দিচ্ছে যে CR7 ছাড়া এই ধরনের গোল আর কেউ করতে পারেন না। সো এভাবেও ফিরে আসা যায়, সেটা তিনি জানিয়েছেন। রাইট, এবং এই ব্রেসের মাধ্যমে কিন্তু তিনি আরও একটি রেকর্ড নিজের করে নিলেন, যেই রেকর্ডটি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোরই আছে। 2006 থেকে 2026 টানা 6টি বিশ্বকাপ খেলেছেন এবং টানা 6টি বিশ্বকাপেই তিনি গোল পেয়েছেন। এই রেকর্ডটি কিন্তু এখন পর্যন্ত কেউ ছুঁতে পারেননি। রাইট, হি ইজ দ্য অনলি ম্যান ইন দ্য আর্থ on to earth, make it first man, not just only first man এখন পর্যন্ত যিনি, এরপর যারা হবে they will be second third। রাইট, যে টানা 6টা ম্যাচে 6টা বিশ্বকাপ খেলা কিন্তু জাতা বিষয় না। আপনি 6টা বিশ্বকাপ মানে আপনাকে 24 বছর কিন্তু ফিট থাকতে হবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে প্রত্যেকটা ম্যাচে, ইভেন্টে যখন আপনি গোল করবেন, তখন এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের কিন্তু আপনার মর্যাদাবোধ, সবকিছু কিন্তু চলে আসে, একটা হিরোইজম চলে আসে। কিন্তু তার মধ্যেও সেই জিনিসটা রয়েছে, এবং তিনি যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারেন সেটা জাস্ট একটু প্রমাণ করতে পেরেছেন। এবং এই গোল করে তিনি তার স্বদেশী যে ইসুবিও, যিনি গ্রেট ফুটবলার ছিলেন পর্তুগালের, তাকেও তিনি কিন্তু টপকে গিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন তার, 10টি গোল হয়ে গিয়েছে তার, পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি 10 গোল তার। এবং এই বিশ্বকাপে তিনি যে ফর্মে ফিরেছেন এবং যেভাবে খেলেছেন, তাতে সামনের সময় পর্তুগালকে নিয়ে অনেক চিন্তাভাবনা করা হচ্ছে, বা বলা হচ্ছে যে পর্তুগালের এই দলটা সবচেয়ে মেধাবী দল হিসেবে বলা হচ্ছে। পর্তুগালের যে মিডফিল্ড যেটা রয়েছে, দুর্দান্ত মিডফিল্ড রয়েছে, এই দলটা অনেক দূর যেতে পারে। তো এই দলটা অনেক দূর যদি যেতে হয় তাদেরকে, তাহলে রোনালদোকে এরকমভাবে ফুটবল খেলতে হবে। রাইট, অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে রোনালদোকে ঠিক এভাবে আসলে তার ভক্তরা কিংবা ফুটবল প্রেমীরা দেখতেই চায়। কখনো গোল পাওয়া, গোল মিস করা, গোল করা, ইটস পার্ট অফ দ্য গেম। তবে প্রথম ম্যাচেই রোনালদোর একেবারে গোল না পাওয়া বা 2-1 সেকেন্ড হবে মিস করার পর যেভাবে সমালোচনা হয়েছিল, সেটির পরে আসলে আপনি যেটি বলছিলেন যে একটা মুখ্যম জবাবই তিনি দিয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকটি গোল কিন্তু আসলে মিস হয়েছে। সেক্ষেত্রে আমরা আরও একটি হ্যাট্রিক দেখতে পেতাম রোনালদোর কাছ থেকে, যেটি সবাই বলছিল, ইভেন কমেন্টেটরদের কাছ থেকে আমরা বারবার শুনছিলাম যে দে আর এক্সপেক্টিং। কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে রোনালদো যে প্রথম ম্যাচে শুধু গোল মিস করেছিলেন তা না, তার বিরুদ্ধে এক ধরনের সমালোচনা উঠেছিল যে তিনি বোধহয় টিম ম্যান না, নিজে গোল করতে চান। বাট আই উড লাইক টু সে এই সমালোচনাটা কিন্তু দুদিক থেকে হয়েছে। আই মিন, কেউ বলেছে যে রোনালদো টিম প্লেয়ার হয়ে খেলছে না, সে একার কথা ভাবছে বলেই হি শুড কুইট বিকজ তিনি পারছেন না। বাট আরও একদিক থেকে এই কথাটিও কিন্তু আসছিল যে others are also not playing as a team because they are not passing the ball towards Ronaldo. রাইট, দুটো অভিযোগই সত্য রয়েছে। কারণটা হলো যে প্রথম ম্যাচে রোনালদোকে বল পাস করা হয়েছিল, রোনালদো অনেক গোল করতে পারেননি। তখন আপনার স্পেশালি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে কিন্তু সেভাবে পাস, এবং তখনই আপনার তার খেলোয়াড়রা যারা ছিলেন তারাও একটু প্ল্যানটা চেঞ্জ করেছেন যে আমরা যখন তাকে বল সাপ্লাই দিচ্ছি, বল সরবরাহ করছি, উনি গোল করতে পারছেন না, তাহলে উই হ্যাভ টু থিঙ্ক সাম অল্টারনেটিভ ওয়ে, আমাদেরকে নতুন প্ল্যান বিতে যেতে হবে। সেই প্ল্যান বিটা তারা সেখানে নিয়েছিল, দেখেই রোনালদোকে বল পাস হচ্ছে না এই ধরনের একটা অভিযোগ উঠেছিল। তবে সব অভিযোগ
সুযোগ কিন্তু রোনালদো কাটিয়ে উঠেছেন পরের ম্যাচে, এই যে গত রাতে যে ম্যাচটা খেলেছেন আপনি দেখুন তিনি গোল করেছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু টিম ম্যান হিসেবে পরিচয়টা দিয়েছেন। এক্স্যাক্টলি, এবং সবার মধ্যে কিন্তু আমরা আসলে সামটাইমস আমরা হয়তো বলি অনেক কিছু, এবং মিডিয়া আর আমরাও হয়তো অনেক কিছু অনেকভাবেই দেখি, হয়তো যতটুকু সত্য তার চাইতে জিনিসটা আরো বেশি অন্যরকম মনে হয়। যেমন মানে রাতের খেলায় কিন্তু আমরা দেখেছি যে টিমের বন্ডিংটাও দেখেছি, এবং অ্যাকচুয়ালি দে হ্যাভ দ্যাট প্লেয়ার স্পিড, সেটাও দেখেছি। রোনালদোর গোল নিয়ে বলছিলাম, তবে সেই সাথে 5টি গোলের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আরও কয়েকটি গোল যদি মিস না হতো সেক্ষেত্রে কিন্তু গোল সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারতো, স্পেশালি যদি নুনো মেন্ডেসের গোলটার কথা বলি, সেটা শুধু ট্রিকি না, সেটা যে একটা টিম গেম, টিম গোল, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন রোনালদো। দেখুন আপনি শুট নেওয়ার সময় কিন্তু যে পজিশনে ছিলেন এবং যেভাবে আপনার দেয়ালটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু রোনালদো শুট করবেন সেই অ্যাঙ্গেলে কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছিল, কিন্তু ওই শুট নেওয়ার আগে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ এবং মুন্দেজ তিনজনে মিলে কিন্তু জাস্ট শুধু একটা কথাবার্তা বলেছিলেন, সেখানেই প্ল্যানটা হয়ে গিয়েছিল যে কে শুটটা নেবেন এবং কিভাবে পুরো জিনিসটা ট্রিকিটা কিভাবে করতে হবে। রোনালদো এই জায়গা থেকে কিন্তু অলওয়েজ রোনালদোই শট নেন, আমরা সেটা জানি, এবং গোলও করেন, কিন্তু এখানে তিনি নেননি, তিনি নিয়েছেন কিন্তু মুন্দেজকে দিয়ে করেছেন, এবং যে কায়দায় করেছেন তাতে পুরো জিনিসটা এক ধরনের কিন্তু আপনার ইনএফিক্স একটা হতবুদ্ধি করে দিয়েছে আপনার প্রতিপক্ষকে। আপনি দেখবেন যে পুরো দেয়ালটা তৈরি হয়েছিল রোনালদো শট নেবেন এই সেটা অ্যাটাকার থামানোর জন্য, কিন্তু জাস্ট পাশে থেকে বাম পা দিয়ে যখন আপনি মুন্দেজ শুটটা নিয়েছেন সেখানে সেটা ঠেকানোর মতো কেউ ছিল না। সো দিস ইজ কল্ড টিম ম্যান, মানে টিমমেট হিসাবে যে তিনি খুব ভালো সেটা বুঝিয়ে দিয়েছেন। তিনি দলের ক্যাপ্টেন, তিনি যদি বলতেন যে আমি শুটটা নিব, করার কিছু ছিল না, কিন্তু তিনি জাস্ট শুধু শুটটা তাকে নেওয়ার জন্য দিয়েছেন। They made a fool of the opponents. আমরা এই মুহূর্তে ডালাসে সরাসরি কানেক্ট হতে চাই। এসএম ইকবাল আছেন আমাদের প্রতিনিধি হয়ে ডালাস থেকে, সরাসরি এই মুহূর্তে তার কাছ থেকে শুনবো সেখানকার আপডেটস। দুর্দান্তভাবে ফর্মে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অনেক সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। পর্তুগাল দুর্দান্ত জয় পেয়েছে, প্রথম জয় পেয়েছে বিশ্বকাপের। তবে সব কিছু ছাপিয়ে আজকের দিনের বলতে হয় যে আলোচিত ম্যাচটি ছিল ঘানা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি। ইংল্যান্ড এবারে বিশ্বকাপ যেভাবে শুরু করেছিল ক্রোয়েশিয়াকে একেবারে 4-2 গোলে উড়িয়ে দিয়ে তারা এসে ঘানার বিপক্ষে যে হোঁচট খাবে এটা আসলে অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল, কারণ এবারের ইংল্যান্ড দলটাকে বলা হচ্ছে এইবারের টুর্নামেন্টের অর্থাৎ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। অ্যাপার্ট যদি হচ্ছে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা বা নেদারল্যান্ডস বা হচ্ছে জার্মানি বা ইংল্যান্ডের কথা যদি বলি, তারা হচ্ছে একেবারে নেক টু নেক দল। সুতরাং এই ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পর ঘানার সঙ্গে হোঁচট খাবে এটা হচ্ছে অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। আর দিনের শেষ ম্যাচে আমরা কলম্বিয়াকে দেখেছি ডিআর কঙ্গোর বিপক্ষে 1-0 ব্যবধানের জয় পেয়েছে, যদিও বেশ কষ্টেই জয়টা পেতে হয়েছে, এবং এই জয়ের ফলে কিন্তু পর্তুগালকে টপকে কলম্বিয়া এই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আসলে মোটা থেকে সবারই দুটো করে ম্যাচ হয়ে গিয়েছে, আজকে রাত থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ টাইম যেখানে ম্যাচটি শুরু হবে সেই রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে লড়াইটা, কারণ এটার সঙ্গে অনেক কিন্তু সমীকরণ রয়েছে। স্পেশালি আগামীকাল যে ব্রাজিল মাঠে নামছে এইটা চিন্তা করে হচ্ছে কার্লো অ্যানচেলত্তিকে তার গেম প্ল্যান বা সব কিছু সেট করতে হচ্ছে, কেননা ব্রাজিলের সামনে যখন স্কটল্যান্ড, যদিও বিশ্বকাপে স্কটল্যান্ডের এগেনস্টে ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস, তবে শুধুমাত্র হচ্ছে স্কটল্যান্ডকে হারালেই চলবে না, একই সঙ্গে ভাবনায় রাখতে হবে যে গোল ব্যবধান, কারণ ব্রাজিল যদি এই গ্রুপ থেকে কোনোভাবে যদি গ্রুপ রানার্স আপ হয়ে যায়, মরক্কো যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে ব্রাজিলকে কিন্তু সামলাতে হবে নেদারল্যান্ডসের মতো কঠিন প্রতিপক্ষকে, যারা এবারের বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরমেন্সটা উপহার দিয়েছে, যদিও জাপানের বিপক্ষে তাদের শুরুটা হয়েছিল ড্র দিয়ে। ব্রাজিল যদি এই গ্রুপে চ্যাম্পিয়ন না হয়ে যদি চ্যাম্পিয়ন হলে তো নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে পারবে, যদি রানার্স আপও হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা সুইডেন কিংবা জাপানের সামনে পড়বে। সুতরাং আর্জেন্টিনার সামনে হয়তো বা অপেক্ষা করছে কেপ ভার্দে কিংবা উরুগুয়ে, সেখানে ব্রাজিলের সামনে অপেক্ষা করছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন। সুতরাং রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজের প্রথম যে ম্যাচটা, সেই ম্যাচেই কিন্তু ব্রাজিলকে আসলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এবং যে বলা হচ্ছে ব্রাজিল হচ্ছে এবার হেক্সা জয়ের মিশন নিয়ে এসেছে, সেই হেক্সা জয়ের মিশনটা কিন্তু রাউন্ড অফ 32তেই থেমে যেতে পারে। যদিও আগামীকালের ম্যাচে নেইমারের ইনক্লুশন থাকবে, এটা নিশ্চয়ই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার একই সঙ্গে ভাবতে হবে নেইমার দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবে, সুতরাং সে কতটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স তার কাছ থেকে পাবো সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ।
থ্যাংক ইউ। ওয়েল, ওভারঅল একটা আপডেটস তিনি দিলেন, যেটি আসলে বলছিলেন যে পর্তুগালের যে জয় নিয়ে আমরা কথা বলছিলাম, রোনালদোর গোল এবং অন্যান্য গোল নিয়ে কথা বলছিলাম, যেখানে মেন্ডেজের গোল নিয়ে কথা বলছিলাম যে ফুল ক্রিক এবং ফ্রি কিক, রাফায়েল লেওয়ের গোলটা কেমন দেখেছেন হ্যাঁ, সেটা একটু জানতে চাই। এক্সেলেন্ট সবগুলো গোল, যেটা আমি বললাম যে আপনি প্রত্যেকটা গোলই কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল স্কিল এখানে জড়িত ছিল, কিন্তু সেই সঙ্গে কিন্তু আপনার টিম ম্যান হিসেবে, টিম গেম হিসেবে কিন্তু সেই গোলটাও কিন্তু সবকিছু রোনালদোর এসেছে। পায়ে আসলে দেওয়া হয়েছিল, Right, বাট আপনি যেমন অপোনেন্টের পায়ে লেগে আপনি প্রথম গোলটা কিন্তু আপনি রোনালদোর পায়ের ইন্ডিভিজুয়াল কাছে আছে। প্রথম গোলটা রোনালদো যেটা করেছেন সেটা কিন্তু তার ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে এসেছে। তিনি জানেন যে পজিশন সেন্সটা কোথায় থাকতে হবে একজন স্ট্রাইকারের বা আপনার গোল গেটারের, সেখান থেকে তিনি শুটটা নিয়েছেন। আর পরের যে গোলটা নিয়েছেন সেটা কিন্তু থ্রু পাস বাড়িয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ, এবং সেই শট মানে এখান থেকে যে পাসটা আসছে সেটা রোনালদো একটু অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন আগে। হয় কি নীল, আপনি এই ধরনের খেলায় বা আপনি ইন্টারন্যাশনাল ফুটবলে আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে আগে যে আমাকে আমার প্লেয়ার এই জায়গায় বল যাচ্ছে এবং আমাকে এই জায়গায় বলটা দিবে, একটা ছকের মধ্যে গিয়ে সেরকমভাবে খেলতে হবে। এবং সেই ছকটা পারফেক্ট করার জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে যে আপনাকে একটু আগে চিন্তা করতে হবে যে এখানেই আসবে শটটা, এবং সেই কারণে নিজের জায়গাটুকু ক্রিয়েট করে নেওয়ার বিষয়টা অনেকটা মাইন্ড গেম, যে আসলে ইটস লাইক দে আর টকিং, কিছুটা তো অবশ্যই। কথা না বলে কথা এবং বলছে। এই প্ল্যানগুলো কিন্তু আপনার প্র্যাকটিসে তারা করে থাকেন, এখানে এসে ম্যাচে এসে যা শুধু সেটা অনুদিত করেন। একদমই তাই। এবং যেটি হচ্ছে আমরা কথা বলছিলাম পর্তুগালের, সেটি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট জয়ের আগে ড্র করে 1 পয়েন্ট ছিল, এখন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ টপে অবস্থান করছিল। বাট আফটার কলম্বিয়াস উইন, কলম্বিয়া এখন 6 পয়েন্ট নিয়ে দ্যাট মিন্স কলম্বিয়া অলরেডি উপরে থ্রু। আছে। হ্যাঁ, কলম্বিয়া টপে অলরেডি আছে। থ্রু। নেক্সট ম্যাচে এই দুটো দল মুখোমুখি হবে। কলম্বিয়া গ্রুপ টপে অবস্থান করছে এবং পর্তুগাল সেকেন্ড। এখন নেক্সট ম্যাচে দুটো দল মুখোমুখি হতে যাচ্ছে, তার মানে কারোর জন্যই খুব একটা সহজ হবে না। বাট কলম্বিয়া ইজ অলরেডি থ্রু টু দ্য রাউন্ড অফ 32। পর্তুগালের জন্য সমীকরণ এখনো মেলানোর ব্যাপার আছে। তারা যদি ড্র করে আর জিতে, তাহলে গ্রুপ রানার আপ হিসেবে রাউন্ড অফ 32-তে খেলবে। কিন্তু যদি হেরে যায়, সেক্ষেত্রে ডিআর কঙ্গোর হারের ওপর কিছুটা নির্ভর করতে হবে। না দেখুন, আপনি পর্তুগালের জন্য এই ম্যাচটা কঠিন হবে, কারণটা হলো যে কলম্বিয়া অলরেডি থ্রু। সো তারা এখন দ্বিতীয় রাউন্ড নিয়ে চিন্তাটুকু করবে। তাদের সামনে একটাই চিন্তা, যে সেটা হলো যে আমরা যদি গ্রুপ রানার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তাহলে হয়তো পরের রাউন্ডে কম শক্তিশালী একটা দলকে পাবো। এটা গেল তাদের একটা বিষয়। তাদের কোয়ালিফাইড হওয়ার কোনো কিছু নেই। পর্তুগালের কিন্তু এখন পর্যন্ত কোয়ালিফাইড হওয়ার বিষয়টা রয়েছে। কারণটা হলো যে তারা যদি ড্র করে তাহলেই যেতে পারবে, হারলেও তারপরেও যেতে পারবে। কারণটা হলো যে 5টি গোল দিয়ে কিন্তু গোল ডিফারেন্সটাও একটা ব্যাপার করছে। গোল ডিফারেন্স একটা হয়ে গেছে, কিন্তু গোল ডিফারেন্সের আগে চিন্তা করতে হবে যে আপনি হেড টু হেড আগে মানে আপনার চেক করা হবে। এবারের ফিফার নিয়ম অনুযায়ী আপনাকে গোল ডিফারেন্সের আগে পয়েন্ট যদি সমান থাকে, তাহলে দেখতে হবে যে দু দলের মধ্যে আপনি খেলার রেজাল্টটা কি ছিল। সেটা যদি আপনি সমান থাকে বা ড্র থাকে, তখন আপনাকে যেতে হবে হেড টু হেডের মধ্যে। ওয়েল, সেটা পরের বিষয়। বাট পর্তুগাল যে ফর্মে ফিরেছে বা যেভাবে আজ এই ম্যাচটা খেলেছে, তাতে আমার মনে হচ্ছে যে কলম্বিয়ার বিরুদ্ধে তাদের ড্রর চিন্তা না করে জেতার চিন্তাটা করা উচিত। কারণ জিতলে তখন তারা আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। কলম্বিয়া কিন্তু একটু প্রেসার ছাড়া খেলবে, অন্যদিকে পর্তুগাল কিন্তু প্যাশন দিয়ে খেলবে, বিকজ দে হ্যাভ টু উইন অর ড্র। ওয়েল, আমরা এই ম্যাচ নিয়ে তো অনেক কথাই বলছিলাম। আরও একটি ম্যাচের কথা আমি শুরুতেই যেমন বলছিলাম, ঘানা আরেকটি চমক দেখিয়েছে। যে খেলা আমরা দেখছিলাম, ঘানার দুর্ভেদ্য ডিফেন্স কোনোভাবেই ভেদ করতে পারেনি হ্যারিকেন গর্ডনদের মতো বিশ্বসেরা তারকারা। কেমন দেখেছেন এই না, ম্যাচটি? একটু আমি হতাশ হয়েছি। কারণটা হলো যে আপনি ইংল্যান্ড প্রথম ম্যাচে যেরকমভাবে দুর্দান্ত কায়দায় যে প্ল্যান নিয়ে খেলেছিল, যে ক্রিয়েটিভিটি তারা মিডফিল্ডে এবং আপনার আক্রমণ ভাগে দেখিয়েছিল, সেই ক্রিয়েটিভিটি কিন্তু এই ম্যাচে তারা দেখাতে পারেনি। তার কারণটা হলো যে ঘানা এই ম্যাচটা খেলতেই নেমেছিল যে ড্র করার জন্য। তারা যে আপনার ফরমেশনটা নিয়েছিল 4-5-1, জাস্ট শুধু চিন্তা করেন আপনি যে ডিফেন্স গোলকিপারের আগে 4 জন, তারপরে 5 জন, তারপরে 1 জন শুধুমাত্র রয়েছেন গোল করার জন্য। দ্যাট মিনস আপনি 9 জন ফিল্ডার, গোল করার ব্যাপারে মাথা ব্যথাই খুব একটা রাইট, রাখেন। 9 জন ফুটবলার কিন্তু রয়েছেন আপনার পুরোপুরি নিজের ডি বক্সের কাছাকাছি। অর্থাৎ দুর্ভেদ্য একটা প্রাচীরের মতো তারা তৈরি করেছিলেন, যে প্রাচীর ভাঙতে পারেনি ইংল্যান্ড। ভাঙা যেত, কারণটা হলো যে ভাঙতে পারেনি তারা। তার কারণটা হলো যে তারা মিডফিল্ডে যেরকমভাবে আপনার ক্রিয়েটিভিটি দেখানো উচিত ছিল, আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দু সাইড থেকে আক্রমণ করার উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। বল তাদের নিজের কাছে রেখেছে, কিন্তু তারা ওই গোল করার মতো সুযোগ তারা তৈরি করতে পারেনি। সেকেন্ড হাফে একটা গোল করার সুযোগ এসেছিল, হ্যারিকেন একটা সুযোগটা পেয়েছিলেন, কিন্তু সেটাও তারা কাজে লাগাতে পারেনি। অর্থাৎ ঘানা যে প্ল্যান করে নেমেছিল যে এখানে তারা একটু শারীরিক সক্ষমতা দেখিয়ে খেলবে, একটু প্রচুর শক্তিশালী সবাই, তারা সেরকমভাবে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে তারা খেলেছে। ফাউলও হয়েছে বেশ কিছু। সব কিছু মিলে ঘানা সফল হয়েছে, কিন্তু ইংল্যান্ড সফল হতে পারেনি। তবে
ইংল্যান্ড এই ম্যাচে যা খেলেছে তাতে প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই, এখনই প্যানিক বাটন প্রেস করার মতো কোনো কিছু আসেনি, কারণ পরের ম্যাচ তাদের সাথে খুবই সহজ একটা প্রতিপক্ষ পানামা। এই পানামার বিরুদ্ধে তারা যখন আপনি দেখবেন যে বড় গোল নিয়ে বা বড় জয় নিয়ে ফিরে আসবে, তখন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে পারবে। সো ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা ড্র হয়েছে, বাট আমার মনে হয় যে এভরিথিং ইজ লস, এটা ভাবার কোনো কিছু নাই। চিন্তার বিষয় এই ম্যাচে না হলেও সামনে কিংবা বড় দলের সাথে ম্যাচের ব্যাপারে কিন্তু আসলে চিন্তা করতে হবে। অনেক কম্পারেটিভলি উইকার টিমকে কিন্তু আমরা এই বাস পার্কিং খেলার স্ট্র্যাটেজি ফলো করতে এবার দেখছি। রাইট, এই বিশ্বকাপে এই জিনিসটা খুব ভালো এসেছে। আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না যে এই দলটা দুর্বল এবং এই দলটার বিরুদ্ধে আমি অনেক গোল দিয়ে বেরিয়ে যেতে পারবো। ম্যাচের আগে বলা যায় না, দু একটা ম্যাচ বাদে কিন্তু আপনি দেখবেন যে এরকমভাবে গোল ফিস্টের ম্যাচ কিন্তু হয়নি। কালকের পর্তুগাল জিতেছে উজবেকিস্তানের বিরুদ্ধে, উজবেকিস্তানের একেবারে ডিফেন্স ভালো ছিল না দেখে তারা জিততে পেরেছে, কিন্তু আপনি যেটা বললেন যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো কিন্তু আপনি বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারছে। এই কারণে আপনি কেপ ভার্দের মতো দল কিন্তু আপনার স্পেনকে চ্যালেঞ্জ জানিয়ে দিতে পেরেছে। সো ঘানার মতো দল, আপনার ঘানা কিন্তু আপনি বিশ্বকাপ কন্টেন্ডার না, বিশ্বকাপ জিততে আসেনি, তারা কিন্তু বিশ্বকাপে পার্টিসিপেট করতে এসেছে। হয়তো খুব বেশি সেকেন্ড রাউন্ডে যদি তারা দিতে পারে গুড আনাফ, তারা এটাই চিন্তা করবে। কিন্তু ইংল্যান্ড এসেছে এই বিশ্বকাপটা জেতার জন্য। তো আপনি যখনই এই বিশ্বকাপ জেতার জন্য আসবেন, তখন আপনাকে কিন্তু সব পরিস্থিতি মোকাবেলা করে ম্যাচটা বের করে নিয়ে আসতে হবে, জিততে হবে। নট নেসেসারি যে আপনি সব সময় পাবেন, সহজ প্রতিপক্ষ পেয়ে যাবেন, গোল করবেন, চলে আসবেন, হতে পারে না এটা। সো ম্যাচের মাঝখানেও আপনাকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা আপনাকে কভার আপ করতে হবে, যে কাজটুকু ইংল্যান্ড এই ম্যাচে করতে পারেনি। তবে they have to figure it out how to make it when the opponent is parking a bus. But যেমন তাদের নেক্সট ম্যাচের কথা বলছিলেন, পানামা ইজি প্রতিপক্ষ। কানাডা এবং পানামা এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা আমরা কানাডাতে দেখছিলাম, যেখানে ক্রোয়েশিয়া 1-0 জয়ের মাধ্যমে, এই জয়টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জয়ের মাধ্যমে কিন্তু তারা টুর্নামেন্টে টিকে আছে। অন্যদিকে পানামা কিন্তু অফিশিয়ালি বিদায় নিয়েছে, দে হ্যাভ নো চান্স। রাইট, তারা দুটো ম্যাচই হেরে গিয়েছে। দুটো ম্যাচ হারলে কিন্তু আপনি টুর্নামেন্ট শেষ। আবার ঠিক একই রকম ভাবে দুটো ম্যাচ জিতলে আপনি পরবর্তী রাউন্ডে থ্রু। তো পানামা দুটো ম্যাচ হেরে গিয়েছে, শেষ একটা ম্যাচ বাকি রয়েছে, এবং সেই ম্যাচটা তাদের রয়েছে কিন্তু আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে। তো তাদের সামনে আর কোনো কিছু নেই, এবং ইংল্যান্ডের সামনে অনেক কিছু রয়েছে। আর ক্রোয়েশিয়ার ম্যাচটা যেটা আপনি বলছিলেন, আমি কিন্তু সন্তুষ্ট হইনি। ক্রোয়েশিয়ার ম্যাচ আমি রাত জেগে এই ম্যাচটা দেখেছি, কিন্তু তারপরেও আপনার ম্যাচটা দেখে আমার সন্তুষ্ট লাগেনি। কি কারণে? কারণ ক্রোয়েশিয়া অনেক স্ট্রং টিম, আরো বড় ব্যবধানে তাদের জেতা উচিত ছিল। তাদের এখন পর্যন্ত সুযোগ রয়েছে, হয়তো তারা গ্রুপ রানার্স আপ অথবা থার্ড পজিশন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারবে। কিন্তু গোল এভারেজটা যদি বাড়িয়ে নিতে পারতো তারা, তাহলে দেখতেন যে আর একটু সুবিধাজনক অবস্থানে থাকতো। আর ইংল্যান্ডের কথা কি বলবো, ইংল্যান্ড ধরেন আপনি আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়েছে 4-1 গোলে, আর এখানে তারা ঘানার মতো দলের সঙ্গে গোল স্কোর করতে পারেনি। দ্যাট মিনস স্কোরিংয়ে তাদের যে দুর্বলতা রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে অন্তত এই ম্যাচে। এটা আপনাকে সেকেন্ড রাউন্ডে কাটিয়ে উঠতে হবে, আদারওয়াইজ সেকেন্ড রাউন্ডে যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে টাই ব্রেকারের জন্য অপেক্ষা করতে হবে। রাইট, দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর everybody, even tiebreaker for means lottery. audience. Tiebreaker means it's a one kind of Yeah, lottery. it's luck. It's luck. Lottery. Yeah, as you said, lottery. Well, last যে ম্যাচ, এবারে সেটি নিয়ে ছোট করে একটু আলোচনা করতে চাই। কলম্বিয়া এবং ডিআর কঙ্গোর ম্যাচ আমরা দেখছিলাম, একেবারে কোনো গোল ছাড়াই এগোচ্ছিল। শেষ মুহূর্তে এসে যেভাবে আসলে কলম্বিয়া গোল এবং অ্যাটাকিং কিন্তু হচ্ছিলই আসলে এবার থেকে, এবং শেষ দিকে কিন্তু ডিআর কঙ্গো প্রায় গোল দিয়ে আবার সমতা ফিরিয়ে আনছিল, বাট ফাইনালি কলম্বিয়ার উইন কেমন দেখলেন? না, এই কারণে বলা হয় যে when you get a chance you have to capitalize it, এবং সেটা তারা করেছে। কলম্বিয়া খুব ভালোভাবে করেছে। প্রথম হাফে কলম্বিয়া সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা গোলের, কিন্তু তারা গোল করতে পারেনি। বাট দ্বিতীয় হাফে তারা যেটা করেছে, অল আউট খেলেছে। কারণটা হলো যে তারা জানতো যে এই ম্যাচ জিততে পারলে তাদের জন্য পর্তুগালের বিরুদ্ধে পরের লাস্ট ম্যাচ যেটা রয়েছে সেখানে তাদের আর মোকাবেলা করার কোনো প্রয়োজন নেই। এই কারণে যে কোনো মূল্যে তারা এই ম্যাচ জেতার জন্য নেমেছিল, এবং তারা সেটাতে সফল হয়েছে। তো দুর্দান্ত খেলেছে তারা। আর যেটি বললেন যে কঙ্গো কিন্তু আপনি ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ তাদের সামনে এসেছিল, বিশেষ করে শেষ মুহূর্তে একটা গোলের সুযোগ তারা পেয়েছিল, কিন্তু গোলকিপার তাদেরকে বঞ্চিত করেছে। ওয়েল, থ্যাঙ্কস টু ড্যানিয়েল মুনোজ, তার গোলে 76 মিনিটে যে গোলটি, সেটির মাধ্যমে কলম্বিয়া গ্রুপ মুনোজ কে আরেকটা থেকে গোল করেছিলেন, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। সেটা এর পরপরই আসলে অফসাইডের জন্য বাতিল হয়েছে। সো রাউন্ড অফ 32 তে গ্রুপ কে থেকে কলম্বিয়া অফিশিয়ালি থ্রু করে গেছে। আমরা ওভারঅল এই ম্যাচগুলো নিয়ে কথা বলছিলাম, যেগুলো রাত এবং সকালে আমরা দেখছিলাম। তবে আগামী রাতের যে 6টি ম্যাচ, আমরা যদি সেখানে একটু ছোট্ট করে চোখ ফেলি, সুইজারল্যান্ড ভার্সেস কানাডা, ভ্যানকুভারে, আরও একবার ভ্যানকুভারে, যেখানে কানাডা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে। আবারও সেখানে এবার মুখোমুখি হতে যাচ্ছে কম্পারেটিভলি একটু কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সো দেখা যাক, আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন ফেভারিট না, হিসেবে? আপনি যেহেতু কানাডা আগের ম্যাচে 6-0 গোলে জিতেছে, আবার
এই সুইজারল্যান্ডও কিন্তু ভালো ফর্মে রয়েছে, বাট সুইজারল্যান্ডের অভিজ্ঞতাটা কানাডার তুলনায় অনেক বেশি রয়েছে। সুইজারল্যান্ড বেশ কয়েকটা বিশ্বকাপ খেলেছে। সুইজারল্যান্ডের যে খেলোয়াড়রা খেলেন এখানে, তারা কিন্তু আপনার ইংলিশ লিগে খেলার অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। সবকিছু মিলে বাট কানাডার সুবিধাটা একটাই, সেটা হলো যে তারা এই ম্যাচটা খেলছে নিজের দর্শকদের সামনে, নিজ মাঠে, নিজের দর্শকদের সামনে, এবং আগের উইনগুলোতে একটু বুস্ট আপ আছে, বুস্ট আপ কিছুটা রয়েছে এবং সবকিছু মিলে, এবং তাদের যে কিন্তু ডেভিডসন যিনি সুইজারল্যান্ডের রয়েছেন তিনিও ফিরে নিশ্চিত এসেছেন। সবকিছু মিলে আমার Right. কাছে, তারপরে আপনি যদি এগিয়ে রাখতে বলেন তাহলে আমি কিন্তু সুইজারল্যান্ডকে এখানে এগিয়ে রাইট, রাখবো। তাদের নিশ্চিত যে ট্যাকটিক্যাল ব্যালেন্স সেটি কিন্তু তাদেরকে টুর্নামেন্টে ফেভারিট বানাচ্ছে। বসনিয়া এন্ড হার্জেগোভিনা ভার্সেস কাতার, এটা আপনি এক অর্থে মানে নো গেটিং ম্যাচের মতো হয়ে যাচ্ছে। Okay. এই ম্যাচে যে জিতুক কোনো লাভ হবে না, কারণ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই কিন্তু বলতে পারি আমরা। না, এই ম্যাচটিকে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই হলেও তারা কিন্তু এই ম্যাচে জিতলেও আপনি থার্ড পজিশনের আসার সম্ভাবনা খুবই কম তাদের। কারণটা হলো যে আপনি দেখবেন যে থার্ড পজিশনের জন্য খেলবে যে কোনো একটা দলের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাবে, right. কারণ এর আগে এই দুটো দলই তাদের যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে মোটেও প্রতিদ্বন্দ্বিতা তেমন করতে বসনিয়া পারেনি। কিন্তু থার্ড পজিশনের লড়াইয়ের শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছে। রাইট, সেটাই আর কি, যে থার্ড পজিশনের জন্য তাদেরকে খেলতে হবে, সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনের জন্য কি তাদের আর মনে হয় সুযোগটুকু কোন নেই। গ্রুপের কোন টিমের জয় নাকি ড্র হতে যাচ্ছে? কাতার আগের ম্যাচে যেভাবে বাজেভাবে পারফরমেন্স করেছে তাতে আমি এই ম্যাচে বসনিয়াকেই এগিয়ে রাখবো। ওকে, বসনিয়াকে এগিয়ে রাখছেন। এবং ভোর 4টায় মরক্কো ভার্সেস হাইতির ম্যাচটি হতে যাচ্ছে, যেখানে আগের ম্যাচে তো আমরা দেখেছি হাইতি কিন্তু আসলে লড়েছে দারুণ, সেটি একটি আছে। অন্যদিকে মরক্কো অভিজ্ঞতা, স্কিল সেট সবকিছু মিলিয়ে পরিষ্কার ফেভারিট, কেমন দেখছেন? না, হাইতি আগের ম্যাচে ব্রাজিলের কাছে হেরেছে, বেশ বড় ব্যবধানে হেরেছে, এবং আপনি এই ম্যাচে মরক্কোর জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা হলো যে মরক্কো যদি জিতে তাহলে তাদের কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে যাবে আর কি। হয়ে যাচ্ছে। সো মরক্কো চাইবে যে কোনো মূল্যে এই ম্যাচটা বড় ব্যবধানে Well, জেতার last জন্য। but not the least, the most anticipating match, স্কটল্যান্ড Brazil, ভার্সেস ব্রাজিল মিয়ামি স্টেডিয়ামে হতে যাচ্ছে। স্কটল্যান্ড কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে আমরা জানি, এবং ব্রাজিল আর স্কটল্যান্ডের লড়াইটা কেমন হতে যাচ্ছে মনে করেন? কাকে এগিয়ে রাখবেন? একটু ইভেন হবে, কারণটা হলো যে মরক্কোর বিরুদ্ধে যেরকম ভাবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল ব্রাজিল, ঠিক একই রকম ভাবে এখানেও কম্পিটিটিভ ম্যাচটা হবে। স্কটল্যান্ড নট হাইতি, এটা Yeah. ব্রাজিলকে বুঝতে হবে, এবং ব্রাজিল যদি কোনো একটা ভুল করে তাহলে এই ম্যাচ থেকে ব্রাজিলের সমর্থকদের কিন্তু আপনার কান্না নিয়ে বেরোতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে প্রথম থেকে আপনি হাই প্রেসিং ফুটবল খেলতে হবে, গোলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো সুযোগ দেওয়া যাবে না, এবং যখনই আপনি সুযোগ দিবেন বা কোনো কারণে যদি একটু Let's see. ভুল করেন ইউ উইল বি কিকড আউট। আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা একটু কঠিন হবে ব্রাজিলের জন্য। যে কোনো কিছুই হতে পারে, আমাদের শেষ করতে হচ্ছে। বাট ইয়েস, আমরা কথা বলছিলাম আপকামিং ম্যাচগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচগুলো সরাসরি দেখতে চোখ রাখুন সময় টেলিভিশনের পর্দায়।